আচ্ছা, তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে 0.27 ইঞ্চি স্কোয়ার স্টিল এরিয়ার জন্য স্পেসিং দরকার 12 ইঞ্চি। 0.27 ইঞ্চি স্কোয়ারের জন্য স্পেসিং দরকার হচ্ছে 12 ইঞ্চি। তাহলে অতএব আমরা কি বলতে পারি, 1 ইঞ্চি স্কোয়ারের জন্য স্পেসিং দরকার কতটুকু? 12 ডিভাইডেড বাই 0.27, তাই তো? আচ্ছা, সরি 0.7। অতএব তাহলে আমরা এখন যে বার প্রোভাইড করছি দ্যাট মিনস 12 মিলিমিটার বার। 12 মিলিমিটার বারের একটা বারের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 0.2 ইঞ্চি স্কোয়ার অ্যাপ্রক্সিমেটলি। তাহলে আমরা বলতে পারি যে 0.2 ইঞ্চি স্কোয়ার স্টিল এরিয়ার জন্য আর কি স্পেসিং দরকার কতটুকু? তাহলে ঐকিক নিয়ম 12 ইন্টু 0.2 ডিভাইডেড বাই 0.27। 0.27। আচ্ছা, এখন যদি আমরা 12 মিলিবার ব্যবহার না করে 10 মিলিবার ব্যবহার করতাম, 10 মিলিমিটার বার, তখন এই তখন সেকশনাল এরিয়া 10 কত হতো? মিলিমিটার বারের এরিয়াটা লাগতো। রাইট, ওটা কত? 0.11 ইঞ্চি স্কোয়ার। বা যদি আমরা জি স্যার। 16 মিলিমিটার বার ব্যবহার করতাম তখন লাগতো কত? 0.31। সো যখন যে বার ব্যবহার করব সেই বারের আর কি ক্রস সেকশনাল এরিয়াটা আমাদের দরকার হবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা ইন্টেরিয়র সাপোর্টে ক্যালকুলেশন করলাম। এরপরে আমরা যাবো হচ্ছে মিড স্প্যানে। সো এখন আমরা একটা ছোট্ট সুবিধা নিব। সুবিধাটা হচ্ছে এরকম যে মিড স্প্যানের ক্ষেত্রে এখন আমরা আর আইটারেশনের দিকে যাব না, অর্থাৎ আইটারেশন আমরা একবার করেছি। সো এখান থেকে আমরা যে রেজাল্ট পাইলাম দ্যাট মিন্স, হ্যাঁ আচ্ছা আমি শেষ করি। স্ট্রেস ব্লক এ ইজ ইকুয়াল টু 0.397, এই রেজাল্টটাই আমরা এখন ব্যবহার করব এইখানে। ঠিক আছে, অর্থাৎ ইকুয়েশন নাম্বার 1-এ আমরা এ এর মান বসাই দিব কত? 0.397 ইঞ্চি। তাহলে আমরা দেখেন সরাসরি কিন্তু আমরা এস এর মানটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ বলেন, কার কি কোশ্চেন? স্যার আইটারেশন যে আমরা প্রথম দুইবার করছি এইখানে, তো আমাদের পরীক্ষার সময় আমরা কয়বার করব অ্যাকচুয়ালি? মানে আচ্ছা, এটা এটা কিভাবে বুঝবো যে দুইবার করলে এনাফ। ঠিক এটা আছে, তো এটা স্যার দরকার ওয়ান নেই। কাইন্ড অফ যে ট্রায়াল এন্ড এরর মেথডের মতোই, তাহলে দুইবার করলেই এনাফ? এটা একদম যদি আমরা এক্সাক্ট করতে যাই 100%, তাহলে 3টা ট্রায়াল সাধারণত লাগে, আর সর্বোচ্চ গেলেও 4টা, এর বেশি লাগে না। ঠিক আছে, সো আর দরকার নাই আমাদের, যেহেতু সময় কম থাকবে। সো আমরা পরীক্ষাতে 2টা ট্রায়াল দিব আর কি, এবং 2টা ট্রায়াল দেওয়ার পরও যদি দেখি যে আসলে ডিফারেন্সটা অনেক বেশি এই 2টা ভ্যালুর মধ্যে, তখন আমরা আরেকটা ট্রায়াল দিব। আদারওয়াইজ দরকার নেই। যদি খুব সামান্য ডিফারেন্স হয় তাহলে আমরা এখানেই শেষ করব। দিস ইজ আপ টু আওয়ার জাজমেন্ট, যে আমরা আসলে কতটুকু মানে অ্যাকুরেট চাচ্ছি জিনিসটা। ঠিক আছে, যেমন এই 2টার মধ্যে ডিফারেন্স অনেক কম, সো আমরা এখানে শেষ করলেই পারবো। ঠিক আছে, হবে। এটা 2বার দিব, 2বারের বেশি দেওয়ার দরকার নেই, কারণ সময় অনেক কম থাকে তো পরীক্ষাতে, এই আর কি। মূল জিনিসটা আমাদেরকে জানলেই হবে। আচ্ছা, তো এখন যেটা বলছিলাম যে আমরা সেকেন্ড ধাপে আইটারেশন করব না। যদিও দেখেন যে এটা কিন্তু আসলে 100% অ্যাকুরেট কোনো প্রসিডিওর না, কারণ যদি আমরা আইটারেশন আবার করতাম মিড স্প্যানের জন্য, এই মোমেন্টের জন্য যদি আমরা করতাম আইটারেশন, তাহলে কিন্তু আমরা এই এর মান কিন্তু একটু কম বেশি হইতো স্বাভাবিকভাবেই। সো সেটা আসলে পার্থক্যটা খুবই মানে নগণ্য থাকে, এটা আসলে ধর্তব্যের মধ্যে পড়ে না। সো অতটুকু এরর আমরা নেগলেক্ট করতে পারি। সে কারণে আমরা সেকেন্ড স্টেপে ধরে নিব এ ইজ ইকুয়াল টু দিস 1.397, অর্থাৎ আগের স্টেপে পাওয়া সর্বশেষ ভ্যালু। এবং নাম্বার 1 ইকুয়েশনে আমরা এর এই মানটা বসাই দিলে আমরা সরাসরি পেয়ে যাচ্ছি এস। ঠিক আছে, এই যে। এবং ঠিক আগের মতো আমরা 12 মিলিমিটার বারের জন্য আমরা স্পেসিং আর কি এই নিয়ম অনুসারে আমরা বের করব 14.1 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আচ্ছা, এটা আমরা রাখলাম এবং এরপরে আমরা যাচ্ছি। স্যার আমাদের কি 4.13টা কি বাইর করা? 4.13 এটা কি বার করা? এক্স্যাক্টলি, এটা আমরা মিড স্প্যানে মোমেন্ট পেয়েছি।
জি স্যার। এই যে রডের মিডস্প্যানে ক্রস সেকশন এরিয়ার জন্য কি কোনো টেবিল আছে বা কোনো মানে চার্ট আছে? বিভিন্ন বারের ক্রস সেকশনাল এরিয়া, জি স্যার। হ্যাঁ অবশ্যই আছে। নিলসন স্যারের আছে তো। 7th এডিশনের বইতে লাস্টে একটা চার্ট আছে, লাস্টে অনেকগুলো চার্ট আছে, ওখানে এই ইনফরমেশন গুলো পাবো আমরা। আর 15th এডিশনে আছে স্যার কিনা আমাকে দেখতে হবে। স্যার ওটা যদি 5/4 ডি 1.9 স্কয়ার দিয়ে ডিফাইন করি তাহলে তো মিলে না স্যার, ওটা ভ্যালুটা 0.37 আসে আমার। সেটা একটু একটু আসলে মানে ভেরিয়েশন থাকবে, যেমন কথার কথা যদি আমি 12 মিলিমিটার বারের আর কি এরিয়া বের করতে চাই, ঠিক আছে, 12 মিলিমিটার বার, দ্যাট মিনস, ও আচ্ছা এখানে একটা ব্যাপার, এখানে 12 মিলি বার বলতে আমরা কত নাম্বার বার বুঝি? নাম্বার 4 বার, তাই না? তাই তো, নাম্বার 4 বার অর্থাৎ 4 জি স্যার, নাম্বার 4 বার, নাম্বার বার। যার ডায়ামিটার হচ্ছে কত 0.5 ইঞ্চি। সো আপনি দেখেন যে 0.5 ইঞ্চিকে যদি আমরা আবার মিলিমিটারে নিয়ে আসি তাহলে কিন্তু এটা হয় 12.7, দেখতে পাচ্ছেন? সো এটা আসলে 12 বলা হয়, বাট এটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কিন্তু 12 না, এটা আরেকটু বেশি, 12.7 মিলিমিটার। সো এখন যদি আমরা π/4 ইনটু 12.7 স্যার স্কয়ার, দেখতে পাচ্ছেন না তো? আচ্ছা আমি মুখেই বলছি, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, π/4 ইনটু 12.7 স্কয়ার অর্থাৎ π/4 ডি স্কয়ার যদি করি তাহলে এটা কত আসছে? 126 মিলিমিটার স্কয়ার। আচ্ছা এটা মিলিমিটার স্কয়ারে আসলো তাই না? আচ্ছা তাহলে আমরা ইঞ্চি স্কয়ারে বের করি, অর্থাৎ π/4 ইনটু 0.5 স্কয়ার, 0.5 ইঞ্চি ডায়ামিটার। দেখেন এটা আসে হচ্ছে দেখা যায় না 0। তো স্যার। আপনারা কি আমার কথা শুনতেছেন বা বুঝতেছেন? আমি কি দেখাচ্ছি না তো কিছু, আমি শুধু মুখেই বলছি আর কি। সো 12 মিলিমিটার বারের ডায়ামিটার হচ্ছে কত? 0.5 ইঞ্চি। তাহলে π/4 ইনটু 0.5 স্কয়ার যদি আমরা করি তাহলে আমরা কত পাচ্ছি দেখেন? 0.196। তাহলে এই ডিফারেন্সটা কি খুব সামান্য না? 0.2 আর না স্যার, ঠিক আছে স্যার, ওইটা 0.196, আমি ডাইরেক্ট কনভার্ট করছিলাম, আমি ডায়াটা দ্বারা গুণ করে নেই নাই, যার কারণে ভ্যারি করছে ভ্যালুটা। ঠিক আছে। আচ্ছা এটা জি স্যার, ঠিক একটু আছে। একটু একটু ভ্যারিয়েশন হতে পারে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা তো যেটা বলছিলাম, তাহলে ইন্টেরিয়র সাপোর্টে এটার জন্য আমরা বের করেছি স্টিল, এটার জন্য করেছি, এখন করব এক্সটেরিয়র সাপোর্ট এটার জন্য। তাহলে সেম ভাবে এখন আমরা ঠিক নাম্বার 1 ইকুয়েশনে এ এর মান 0.397 ইঞ্চি, এটা আমরা ইনপুট দিয়ে দিব এবং মোমেন্ট এখানে যা আছে তাই আমরা বসাইলাম। সো এখানে আমরা স্টিলের এরিয়া পাইলাম এবং ঠিক আগের মতো আমরা 12 মিলিমিটার বারের জন্য আমরা স্পেসিং বের করলাম কত? 24 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আচ্ছা তাহলে মোমেন্টের জন্য মেইন স্টিল কিন্তু আমাদের ক্যালকুলেশন করা হয়ে গেল। এখন আমরা দেখব হচ্ছে শ্রিঙ্কেজ স্টিল, ঠিক আছে, শ্রিঙ্কেজ স্টিল বা টেম্পারেচার স্টিল আমরা এখন বের করা স্যার শিখব। এখানে স্যার বলেন। সেখানে 24 ইঞ্চি সেন্টার টু সেন্টার, পরে আবার দিছে 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আচ্ছা আমি এটা বলি নাই, ঠিক আছে, আমি এটা বলবো, সময় হলে বলবো। এটাই কোশ্চেন ছিল। আচ্ছা সো আমরা এখন দেখতে পাচ্ছি যে এস শ্রিঙ্কেজ এটা দেওয়া আছে কত? 0.0018 পিটি। পেজ স্যার নাম্বার এই শ্রিঙ্কেজ 385। মানে কি? আচ্ছা আমি দেখাচ্ছি। তাহলে আমরা 385 নাম্বার পেজে এখন যাব, নিলসন স্যারের বইয়ের। আচ্ছা এখানে পেজ নাম্বার 385, এখানে টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট, এই প্যারাগ্রাফটা সবাই পড়বেন না। এখানে কনক্রিটের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, অর্থাৎ কনক্রিটের যে বৈশিষ্ট্যের জন্য আমরা আসলে শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্টটা প্রোভাইড করি সেটা এখানে দেওয়া আছে। এই পুরো প্যারাগ্রাফটা সবাই অর্থ করে পড়বেন, ঠিক আছে? আচ্ছা আমি এখন দেখাবো টেবিল নাম্বার 12.2। এখানে বলা আছে যে মিনিমাম রেশিও, রেশিও মানে রিইনফোর্সমেন্ট রেশিও, minimum ratio of temperature and shrinkage reinforcement in slabs based on gross concrete area, অর্থাৎ টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্টের জন্য মিনিমাম রিইনফোর্সমেন্ট রেশিও
বেসড অন গ্রস কনক্রিট এরিয়া। এখন আমরা কিন্তু ডেপথ চেক করার সময় একটা রো এর মান বের করেছি, ওই রোটা ছিল মেইন স্টিলের জন্য। আর এখন আমরা যে রো বা যে রেশিওর কথা এখন এখানে বলা হচ্ছে, এটা হচ্ছে টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট রেশিও। ঠিক আছে? আচ্ছা, আমরা সাধারণত কি জানি যে মানে রো ইজ ইকুয়াল টু হোয়াট? স্টিল রেশিও ইজ ইকুয়াল টু স্টিল এরিয়া ডিভাইডেড বাই কত? বি ইনটু টি, তাই তো নাকি? জি স্যার। বিম ডিজাইনের সময় আমরা দেখছি। তাহলে আমরা এটাকে আর গুণ করলে কি লিখতে পারি? AS is equal to রো বিডি। রো বিটি, এটা আমরা লিখতে পারি। এখানে দেখেন যে রো এর সঙ্গে গুণ করা আছে বি ইনটু ডি। এখন যদি আমরা একটা ক্রস সেকশন চিন্তা করি, ঠিক আছে, একটা ক্রস সেকশনে কি থাকে? স্টিলের এরিয়া থাকে। সো ডি কতটুকু? ডি হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে ডি, তাই না? জি স্যার। কিন্তু এখানে টেবিলে বলা হচ্ছে কিন্তু দেখেন যে গ্রস কনক্রিট এরিয়ার উপর ভিত্তি করে। দ্যাট মিন্স আমরা এই টেবিল থেকে যে মানগুলা পাবো সবই গ্রস কনক্রিট এরিয়ার উপর ভিত্তি করে নিতে হবে বা ধরতে হবে। আর গ্রস বলতে আমরা কি বুঝি? টোটাল। দ্যাট মিন্স টোটাল ক্রস সেকশনাল এরিয়া। তাহলে বি ইনটু টি দ্বারা কি আমরা আসলে টোটাল ক্রস সেকশনাল এরিয়াটা পাচ্ছি? কখনো পাবো? না স্যার। কখনোই কিন্তু পাবো স্যার না, এখানে ক্লিয়ার কভারেজটা তো বাদ মানে বাদ থেকে যায় আর কি। বাদ থেকে যাচ্ছে। সো গ্রস কনক্রিট এরিয়া তাহলে কতটুকু বলেন? এই টোটাল থিকনেস, স্ল্যাবের থিকনেস যদি টি হয়, তাহলে গ্রস কনক্রিট এরিয়া কতটুকু? বি ইনটু। বি ইনটু টি। তাহলে শুধুমাত্র এই বর্তমান যে টেবিলটা আছে, এই টেবিলের জন্য এই শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্টের ফর্মুলা কত হবে? এস ইজ ইকুয়াল টু রো ইনটু বি ইনটু হোয়াট? বি ঠিক টি আছে? হবে। শুধুমাত্র এই টেবিলের জন্য, কারণ এখানে সেভাবে ডিরেকশন দেওয়া আছে। সো তাহলে এখন দেখি যে আমাদের রো কত হবে। যদি স্ল্যাবে গ্রেড 40 বা গ্রেড 50 বার ব্যবহৃত হয়, সেক্ষেত্রে রো এর মান হচ্ছে 0.0020। যদি স্ল্যাবে গ্রেড 60 বার ব্যবহৃত হয়, সেক্ষেত্রে রো এর মান হচ্ছে 0.0018। আর যদি 60 গ্রেডের বেশি স্টিল ব্যবহৃত হয়, অর্থাৎ যার ইল্ড স্ট্রেংথ 60,000 PSI থেকেও অনেক বেশি, যদি তেমন কোনো স্টিল ব্যবহৃত হয় স্ল্যাবে, সেক্ষেত্রে এই রেশিওর মান হবে হচ্ছে দিস ওয়ান। অর্থাৎ ধরেন কথার কথা যে যদি এখানে 72 গ্রেড স্টিল ব্যবহৃত স্যার হইতো আমাদের ওয়েল্ডেড ক্ষেত্রে, ওয়্যার ফেব্রিকটা কি? ওয়েল্ডেড ওয়্যার ফেব্রিক, দিস ইজ নট আওয়ার কনসার্ন। ঠিক আছে, এটা অন্য জিনিস। স্ল্যাবে সাধারণত আমরা কি বার ব্যবহার করি? ডিফর্মড বার, তাই না? তাই তো? জি স্যার। আমরা কি জানি বার থাকে দুই রকম, একটা হচ্ছে প্লেন বার, একটা ডিফর্মড বার। আমরা সাধারণত ডিফর্মড বার ব্যবহার করি যাতে করে কনক্রিটের সঙ্গে স্টিলের বন্ডিংটা ভালো হয়। আর ওয়েল্ডেড ওয়্যার ফেব্রিক আলাদা জিনিস। দ্যাট মিন্স যখন অনেকগুলা ওয়্যারকে যখন ওয়েল্ডিং এর মাধ্যমে আর কি জোড়া লাগানো হয়, দ্যাট মিন্স ধরেন যে অনেকটা এরকম একটা ফরমেশন যখন আমরা পাই, সোজা কথা তার জালির মতো যখন কোনো ফরমেশন আমরা পাই, তখন সেইটাকে বলা হয় ওয়েল্ডেড ওয়্যার ফেব্রিক। ঠিক আছে? সো এটা আসলে আমাদের আলোচ্য বিষয় না এখানে। আমি যেটা বলছিলাম, ধরেন যে যদি স্টিলের ইল্ড স্ট্রেস হইতো 72,000 PSI, তখন তাহলে আমাদের এই রেশিও কত হইতো? 0.0018 ইন্টু কত? 60,000 ডিভাইডেড বাই 72,000, 0.0015 হইতো সেক্ষেত্রে। তো যাই হোক, যদি 60,000-এর বেশি হয় তাহলে এখানে সেই মানটা বসবে। ওকে, তাহলে আমাদের জন্য এটা হচ্ছে গ্রেড 60 ডিফর্মড বার ব্যবহৃত স্যার হয়েছে। আরেকটু বলেন এটা। আচ্ছা, কোথায় সমস্যা সেটা বলুন। স্যার 0.0018 এটা কিভাবে ধরলাম? আচ্ছা, আমি কিন্তু ওইটা এতক্ষণ ব্যাখ্যা করলাম যে আমাদের ক্ষেত্রে গ্রেড 60 রিইনফোর্সমেন্ট, সে কারণে 0.0018। যদি 60,000 PSI থেকেও বেশি হইতো ইল্ড স্ট্রেংথ, সেক্ষেত্রে আমরা এটার মাধ্যমে বের করতাম রো এর মান। আচ্ছা, এখন স্যার ওই 0.0018 ওইটা স্ট্যান্ডার্ড, মানে ওই
গ্রেড 60 ডিফেম্বর বারের জন্য। স্যার সেটা হলে এফ এর ভ্যালুটা কি হতো? আমি কিন্তু বলেছি অলরেডি, তাই না? এফও এর ভ্যালুটা হচ্ছে যত ইল ডিস্টেন্স তত। যদি ইল ডিস্টেন্স 70,000 পিএসআই হতো তাহলে এখানে হতো 70,000, ঠিক আছে? স্যার 60,000 এফ এটা তাহলে তখন 70,000 হতো। হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে। আচ্ছা, উপরেরটা তাহলে ফিক্সড থাকবে স্যার। এখানে কিন্তু বলাই হচ্ছে, এসিআই কোড কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি স্পষ্ট আকারে যে গ্রেড 60 ডিফারেন্ট বার হলে এখানে ব্যবহার করতে হবে 0.0018, তাই না? গ্রেড 40 হলে আমরা ব্যবহার করতাম এইটা, বা 50 হলে ব্যবহার করতাম এইটা। তাহলে এখন আমাদের ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব? 0.0018। অনেক 0.0018 ওকে, তাহলে ঠিক আছে। তাহলে এখানে b ইনটু t, এই যে আমি যেটা বললাম যে এখানে ফর্মুলা হবে s ইজ ইকুয়াল টু রো ইনটু বিটি। সো এই ফর্মুলাটাই কিন্তু এখানে আমরা ব্যবহার করেছি। এই যে রো হচ্ছে এত আর বিটি, তো বি হচ্ছে আগের মতো 12 ইঞ্চি আর টি হচ্ছে টোটাল স্ল্যাব থিকনেস। তাহলে আমরা পেয়ে গেলাম শ্রিঙ্কেজ স্টিল। এখন 12 মিলিমিটার বারের 12 মিলিমিটার ডায়া বার ব্যবহার করলে ঠিক আগের মতো নিয়মে আমরা স্পেসিং পাবো হচ্ছে 17.1 ইঞ্চি। এখন এই প্রত্যেকটা স্পেসিং কে ফাইনালাইজ করার আগে আমাদেরকে বের করতে হবে হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং। সো ওয়ান স্ল্যাবের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্পেসিং দুই রকম হয়, একটা হচ্ছে মেইন বারের জন্য হয় 3T or 18 ইঞ্চি, এই দুইটার মধ্যে যেটা ছোট সেটা। এই যে এখানে দেখেন বলা আছে যে লেস দ্যান ইকুয়াল এত, দ্যাট মিন্স এই দুইটার মধ্যে যেটা সবচেয়ে ছোট হবে সেটাই হবে হচ্ছে কি মেইন বারের জন্য ম্যাক্সিমাম স্পেসিং। আর ডিস্ট্রিবিউশন বা শ্রিঙ্কেজ বারের জন্য ম্যাক্সিমাম স্পেসিং কত হবে? 5T or 18 ইঞ্চি, এই দুইটার মধ্যে যেটা ছোট সেটা। সো আমরা তাহলে আগে ম্যাক্সিমাম স্পেসিং বের করব। জি না স্যার, স্যার এটা ক্লিয়ার বুঝতে পারি না স্যার, আচ্ছা, ম্যাক্সিমাম স্পেসিংটা। বুঝতে পারবেন। এখানে টি হচ্ছে স্ল্যাবের থিকনেস, রাইট? তাহলে আমরা আমাদের স্ল্যাবের থিকনেস 6.5 ইঞ্চি এখানে বসাবো। তাহলে বসানোর পর আমরা 3T এর মান কত পাইলাম? এত। আর আরেকটা মান হচ্ছে 18 ইঞ্চি, দিস ইজ ফিক্সড। তাহলে এই দুইটার মধ্যে ছোট কোনটা? যেটা ছোট আমরা সেটাই নিব। ছোট হচ্ছে কত? 18 ইঞ্চি। তাহলে আমাদের মেইন বারের ম্যাক্সিমাম স্পেসিং 18 ইঞ্চি। সেম ভাবে ডিস্ট্রিবিউশন বারের ম্যাক্সিমাম স্পেসিং হবে 18 ইঞ্চি, কারণ 5T এইটা অনেক বড় হবে, তাই না? তাহলে ছোট কোনটা? 18 ইঞ্চি। ওকে, তাহলে মেইন বারের স্পেসিং কোনো অবস্থাতেই 18 ইঞ্চি থেকে বেশি হতে পারবে না। আবার একইভাবে ডিস্ট্রিবিউশন বারের স্পেসিং কোনো অবস্থাতেই 18 ইঞ্চি থেকে বেশি হতে পারবে না। তাহলে আমরা দেখেন 17.1 ইঞ্চি এখানে পেয়েছি শ্রিঙ্কেজ বারের স্পেসিং। এটা ম্যাক্সিমাম স্পেসিং থেকে কম আছে, সো এর কোনো সমস্যা নেই, আমরা চাইলে এটাও রাখতে পারি। কিন্তু সাধারণত প্র্যাকটিক্যাল লাইফে আর কি যে স্পেসিং গুলা সচরাচর ব্যবহৃত হয় বা যেগুলো ফিল্ডে আসলে মেনটেন করা সহজ, আমরা সেই স্পেসিং গুলাই কিন্তু ডিজাইনে সাজেস্ট করব। যেমন স্পেসিং আমরা কিন্তু 1 ইঞ্চি কমালে কোনো সমস্যা নেই, তাই না? এটা বরং বাড়ানো যাবে না। স্পেসিং সাধারণত কখনো রাউন্ড আপ করতে হয় না, এটা রাউন্ড ডাউন করতে হয়। সো 17 ইঞ্চি রাখলেও আমরা পারতাম, বাট সাধারণত 16 ইঞ্চি, তারপরে 12 ইঞ্চি, 6 ইঞ্চি, 4 ইঞ্চি এই স্পেসিং গুলো বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে, বাস্তব জীবনে। সো সে কারণে আমরা সাজেস্ট করলাম হচ্ছে এটা 16 ইঞ্চি। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা মেইন বারের স্পেসিং গুলো এখন ফাইনালাইজ করব, এইটা মাথায় রেখে। তাহলে আমরা যাই, এখানে দেখেন যে ইন্টেরিয়র সাপোর্টে স্পেসিং আসছে কত? 8.8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখন এটা নিঃসন্দেহে ম্যাক্সিমাম স্পেসিং 18 ইঞ্চি থেকে কম আছে, তাই কোনো সমস্যা নেই, আমরা 8.8 ইঞ্চি রাখলেও হবে। কিন্তু দিস ইজ নট প্র্যাকটিক্যাল, অর্থাৎ এত অ্যাকুরেট মেজারমেন্ট কখনোই ফিল্ডে মেনটেন করা সম্ভব হয় না বা করার দরকারও হয় না। সে কারণে আমরা এই 8.8 ইঞ্চিকে রাউন্ড ডাউন করে আমরা 8 ইঞ্চি লিখবো, ঠিক আছে? 8 ইঞ্চি লিখলাম, বিকজ 8 ইঞ্চি ইজ ইজি টু মেনটেন ইন দ্য ফিল্ড, ঠিক আছে? এতে
ওয়ার্কম্যানেরও সুবিধা হবে, প্লাস এতে হচ্ছে কি আমাদের যে কাজ, যে স্ল্যাব কনস্ট্রাকশনের যে কাজ, সে কাজটাও কিন্তু তুলনামূলক ইজি হবে এবং লেস টাইম কনজিউমিং হবে, সময় কম লাগবে। ওকে, সো মিড স্প্যানের স্পেসিং আমরা কত পেয়েছি? 14.1 ইঞ্চি। ঠিক আছে, এটাকে আমরা 14 ইঞ্চি লিখলাম, ফাইনালাইজ করলাম, কারণ এটা কিন্তু ম্যাক্সিমাম স্পেসিং থেকে অনেক কম আছে, সো সমস্যা নেই। আর এক্সটেরিয়র সাপোর্টের 24 ইঞ্চি, দেখেন এইটা কিন্তু কারেকশন করতে হবে, কারণ 24 ইঞ্চি কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্পেসিং থেকে বেশি চলে আসছে। মেইন বারের জন্য এটা ছিল 18 ইঞ্চি ম্যাক্সিমাম, এটা থেকে বেশি আসছে, তাই এটাকে অবশ্যই এটা কখনোই প্রোভাইড করা যাবে না। তাহলে এটাকে আমরা কি বলবো? আমরা ম্যাক্সিমাম স্পেসিং এর সমান স্পেসিং দিয়ে দিব। আচ্ছা, এবার সবার কাছে ক্লিয়ার এটা? স্যার যেহেতু ম্যাক্সিমাম থেকে বেশি আসছে, সো এটা প্রোভাইড করা যাবে না, আমরা ম্যাক্সিমাম স্পেসিং প্রোভাইড করে দিব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মেইন বার এবং শ্রিঙ্কেজ বারের সমস্ত স্পেসিং ফাইনালাইজ করে ফেলেছি। সো এর উপর ভিত্তি করে এখন আমরা স্টিল প্লেসমেন্ট করব বা রিইনফোর্সমেন্ট ডিটেইলিং করব। রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এর জন্য এখানে একটা রেফারেন্স দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি পেজ নাম্বার 260। আমরা দেখি আগে 207 নাম্বার পেজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা মেথডে আর কি এখানে স্টিল প্লেসমেন্ট দেখানো আছে। এটা হচ্ছে স্ট্রেট বার মেথড আর এটা হচ্ছে বেন্ট বার মেথড। অর্থাৎ স্ট্রেট বার মেথড মানে কি, আমরা এখানে শুধুমাত্র স্ট্রেট বারের মাধ্যমে স্টিল দিব, অর্থাৎ স্টিল গুলো সবই স্ট্রেট বার দিব। আর বেন্ট বার মেথড মানে কি, আমরা এখানে কিছু কিছু বার আমরা এখানে বেন্ট আপ বার দিব। ঠিক আছে, সো আমি ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য আমি স্ট্রেট বার মেথডে আমি স্টিল প্লেসমেন্ট দেখাবো। এটা বেন্ট বারে করলেও হবে, বাট টু ওয়ে স্ল্যাবে আবার বেন্ট বার আছে, সো আমি ওয়ান ওয়ে স্ল্যাবে স্ট্রেট বার মেথডটা দেখাবো। আচ্ছা, এখানে পেজ নাম্বার 206 এখানে এই তিনটা লাইন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বলা আছে যে নোট ইন ফিগার এত দ্যাট দ্য beam at the exterior support at the left is shown to be simply supported. অর্থাৎ এই যে বাম পাশে এক্সটেরিয়র সাপোর্টের বিমটা সিম্পলি সাপোর্টেড হিসেবে দেখানো আছে। এই যে বাম পাশের এই বিমটা কিন্তু সিম্পলি সাপোর্টেড হিসেবে এখানে দেখানো আছে। এই যে অর্থাৎ এটা আমরা কিভাবে বুঝলাম? কারণ এখানে বিমের একটা আলাদা বর্ডার আছে, যেমন এখানে কিন্তু আলাদা কোনো বর্ডার নাই। অর্থাৎ এইটা হচ্ছে কি বিল্ট ইন্টিগ্রাল সাপোর্ট। যেহেতু এখানে একটা আলাদা বর্ডার, সো এটা হচ্ছে এই সিম্বল দ্বারা আমরা বুঝি হচ্ছে এটা সিম্পল সাপোর্ট। সো এখানে এটা সিম্পলি সাপোর্ট হিসেবে দেখানো আছে। এখন যদি ইফ দ্য বিম ইজ মনোলিথিক উইথ এক্সটেরিয়র কলামস অর উইথ এ কনক্রিট ওয়াল এট দ্যাট এন্ড, অর্থাৎ যদি বিমটা এক্সটেরিয়র কলাম বা ওয়ালের সঙ্গে মনোলিথিক হয়, মানে বিল্ট ইন্টিগ্রাল বা ফিক্সড সাপোর্ট হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? Details for a typical interior span would be used for the end span as well. সেক্ষেত্রে কি করতে হবে? ডিটেলস অফ রিইনফোর্সমেন্ট ডিটেলস। সেক্ষেত্রে স্টিল বসাতে হবে কিভাবে? ডিটেলস ফর এ টিপিক্যাল ইন্টেরিয়র স্প্যান। একটা ইন্টেরিয়র স্প্যানের জন্য আমরা যেভাবে স্টিল বসাই, আমরা সেইটাই আমরা এন্ড স্প্যানের জন্য ব্যবহার করব। যদি এই বিমটা আর কি মানে মনোলিথিক বিম হয়, অর্থাৎ যদি এই বিমটা মনোলিথিক হয়, তাহলে আমরা একটা ইন্টেরিয়র স্প্যানে আমরা যেভাবে স্টিল প্লেসমেন্ট করি, আমরা এখানেও সেই একইভাবে প্লেসমেন্ট করব। আর এখানে ইন্টেরিয়র স্প্যান কোনটা বা টিপিক্যাল ইন্টেরিয়র স্প্যান কোনটা? এই যে এইটা দেখেন, এই পাশে আরো স্প্যান আছে, তার মানে এইটা হচ্ছে একটা ইন্টেরিয়র স্প্যান। সো আমাদের ক্ষেত্রে কি এটা সিম্পলি সাপোর্টেড নাকি মনোলিথিক বলেন? আমাদের ক্ষেত্রে কিন্তু কখনোই না, আমাদের ক্ষেত্রে এটা মনোলিথিক ছিল, আমরা যে স্ল্যাবটা ডিজাইন করেছিলাম। মনোলিথিক। সো প্রশ্নতে রাইট, সো আমরা কিন্তু আসলে এই যে L1/4, তারপরে এই এখানে আরো কিছু খুঁটিনাটি আছে, সো আমরা এইটার মতো কিন্তু আমরা স্টিল বসাবো না, আমরা স্টিল বসাবো কার মতো? একটা ইন্টেরিয়র স্প্যানের মতো। ওকে, সো ইন্টেরিয়র স্প্যানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টপ স্টিলকে সাপোর্ট থেকে L/3 পরিমাণ ডিসটেন্স এক্সটেন্ড করতে হবে এবং এখানে
মোট দুই ধরনের বার আছে। একটা হচ্ছে অল থ্রু বার, অর্থাৎ বটম স্টিল একদম সাপোর্টের মধ্যে 6 ইঞ্চি ঢুকবে এবং মানে কোথাও কোনো মানে কাট অফ হবে না, অর্থাৎ টোটাল স্ল্যাব জুড়ে কিন্তু থাকবে, তাই না, কন্টিনিউয়াসলি চলবে। অর্থাৎ এই বারের বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটা সাপোর্টের মধ্যে 6 ইঞ্চি পরিমাণ এটা মিনিমাম প্রবেশ করবে। এই যে এখানেও 6 ইঞ্চি। আর আরেকটা বার হচ্ছে কাট অফ বার, অর্থাৎ এই বারটা এই অল থ্রু বারের পাশেই বসবে, বাট দেখেন সাপোর্ট থেকে L1/8 অর্থাৎ L/8 ডিস্টেন্সে এটা শেষ হয়ে যাবে। যদি আমরা এখানে দেখি, দেখেন এখানে কিন্তু সাপোর্ট থেকে L2/8 অর্থাৎ স্প্যান লেন্থ ডিভাইডেড বাই 8, L/8 ডিস্টেন্সে এই বারটা শুরু হয়েছে এবং এটা শেষও হয়েছে কোথায়, L/8 ডিস্টেন্স আগে। বুঝতে পারছেন? অর্থাৎ একটা যাবে অল থ্রু বার, তার পাশে একটা বসবে কাট অফ বার, এইভাবে অল্টারনেট করে বসতে থাকবে। অর্থাৎ যদি আমরা আচ্ছা স্ল্যাবটাকে যদি আমরা উপর থেকে দেখি তাহলে আমরা অনেকটা এরকম দেখতে পাবো। ধরেন যে এইটা হচ্ছে আমাদের সেই ওয়ান ওয়ে স্ল্যাব, ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব, তার মানে এটা হচ্ছে লং ডিরেকশন আর এটা হচ্ছে কি শর্ট ডিরেকশন। তাহলে শর্ট ডিরেকশন বরাবর আমরা বটমে আমরা এইভাবে একটা অল থ্রু বার আগে বসাবো, তারপরে কি বসাবো, একটা কাট অফ বার প্লেস করব, তার পাশে আরেকটা অল থ্রু বার, তার পাশে আরেকটা কাট অফ বার, এইভাবে অল্টারনেট করে বারগুলা কিন্তু পাশাপাশি বসতেই থাকবে, ঠিক আছে। সো আমরা এইভাবে আসলে স্টিলটা প্লেসমেন্ট করব। আচ্ছা এখন আমি লেকচারে দেখাই। দেখেন যে এখানে আমি তাহলে আস্তে আস্তে শুরু করি। দেখেন এখানে প্রথমে আমরা ড্র করব হচ্ছে এই স্ল্যাবের যে আউটলাইন সেইটা, অর্থাৎ আমাদের স্ল্যাবটা দুইটা স্প্যান বিশিষ্ট স্ল্যাব ছিল। সো আমরা এই স্ল্যাবটা আগে ড্র করব দুইটা স্প্যান নিয়ে, এটা একটা স্প্যান, এটা একটা স্প্যান, ঠিক আছে। সো প্রথমে আমরা আসেন এই এক্সটেরিয়র সাপোর্টে আগে স্টিলটা বসাই। এই দুটো হচ্ছে এক্সটেরিয়র সাপোর্ট, এটা ইন্টেরিয়র সাপোর্ট। তাহলে এক্সটেরিয়র সাপোর্টে যদি স্টিল আমরা বসাই তাহলে এক্সটেরিয়র সাপোর্টে স্পেসিং পেয়েছিলাম 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাহলে ওই স্পেসিং অনুসারে আমরা স্টিলটা বসাই দিলাম। এই যে এক্সটেরিয়র সাপোর্টে 18 ইঞ্চি। এবং দেখেন এই টপ স্টিল কিন্তু মানে সাপোর্টের স্টিল তো অবশ্যই টপ স্টিলই হবে, কারণ সাপোর্টে আসে নেগেটিভ মোমেন্ট, বাট এই টপ স্টিল কিন্তু এই বিম থেকে, বিমের ফেস থেকে L/3 পরিমাণ ডিস্টেন্স এক্সটেন্ড করতে হবে অ্যাকর্ডিং টু দিস ফিগার। এই যে এই ফিগার অনুসারে এই যে টপ স্টিল L/3 পরিমাণ এক্সটেন্ড করতে হবে। যদি ডিসকন্টিনিউয়াস এজ আনরেস্ট্রেন্ড হইতো বা সিম্পলি সাপোর্টেড হইতো তখন আমরা এক্সটেন্ড করতাম L/4। তাছাড়া আমরা এক্সটেন্ড করব কতটুকু, L/3 পরিমাণে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের ক্ষেত্রে L কত, L হচ্ছে 15 ইঞ্চি। তাহলে 15 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো, 5 ফিট। সো এটা 5 ফিট এক্সটেন্ড করতে হবে। আচ্ছা এখন দেখেন এখানে যেভাবে আমরা স্টিল প্লেসমেন্ট করলাম এখানেও সেম, কারণ এটাও কিন্তু এক্সটেরিয়র সাপোর্ট, এখানেও আমরা সেম স্পেসিং এবং সেম পরিমাণে আমরা এক্সটেন্ড করব। এবং সাপোর্টের মধ্যে কতটুকু প্রবেশ করবে স্টিলটা, 6 ইঞ্চি। ওকে ফাইন, তাহলে এরপরে আমরা আসবো হচ্ছে ইন্টেরিয়র সাপোর্টে। তাহলে ইন্টেরিয়র সাপোর্টে দেখি আমরা, ইন্টেরিয়র সাপোর্টে আমাদের স্পেসিং ছিল হচ্ছে 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। ওকে ফাইন, তাহলে আমরা ইন্টেরিয়র সাপোর্টে স্টিলটা আমরা 8 ইঞ্চি পরপর আমরা প্লেসমেন্ট করব, ঠিক আছে। এবং এখানেও সেম, দেখেন যে এই টপ স্টিল মাত্রই আমরা কি করব, এই যে বিমের ফেস থেকে L/3 পরিমাণ ডিসটেন্স দুই দিকে এক্সটেন্ড করব। আমাদের ক্ষেত্রে L/3 মানে 5, ঠিক আছে। তাহলে এক্সটেরিয়র সাপোর্ট এবং ইন্টেরিয়র সাপোর্ট আমরা এই দুইটা সাপোর্টে আমরা স্টিলটা প্লেসমেন্ট করে ফেললাম। হ্যাঁ বলেন। স্যার এখানে যে আমরা 6 ইঞ্চি স্টিলটা মানে ইসের মধ্যে প্রবেশ করলাম, তো এটা মানে 6 ইঞ্চিটা কেন ধরলাম স্যার আমরা এখানে? দিস ইজ সাজেস্টেড বাই দ্য ACI কোড, ঠিক আছে, বুঝতে পারছেন। জি স্যার। ACI কোডের অ্যানালাইসিস অনুসারে তারা দেখছে যে ঠিক আছে, যদি আমরা সাপোর্টের মধ্যে যদি রিইনফোর্সমেন্টটাকে 6 ইঞ্চি আমরা প্রবেশ করাই তাহলে দিস রিইনফোর্সমেন্ট এটা হচ্ছে সবচাইতে ভালোভাবে ওয়ার্কআউট করে।
ঠিক আছে। তো তারা আসলে অ্যানালাইসিস করে কিন্তু সেক্ষেত্রে এই তো মানটা মানে দিয়েছে। সেক্ষেত্রে এটা 6 ইঞ্চিটা হচ্ছে স্ট্যান্ডার্ড মানে ভ্যালু আর কি আমাদের। হ্যাঁ, এই ক্ষেত্রে এটা স্ট্যান্ডার্ড বলতে পারেন, বাট এটা আসলে কেন 7 ইঞ্চি হইলো না আই ডোন্ট নো, এটা আমি জানি না। এবং এটা আসলে মানে যে এই কোড দিয়েছে বা সেই আসলে বলতে পারবে যে এটা কেন সে 6 ইঞ্চি দিয়েছে, ঠিক আছে। এবং এই ধরনের মানে আমি এইটুকু বলতে পারবো অবশ্যই যে এই ধরনের ভ্যালুগুলো যখন সাজেস্ট করা হয় তখন এইগুলার পেছনে অনেক এক্সপেরিমেন্ট, অনেক পরীক্ষা নিরীক্ষা থাকে, ঠিক আছে। অর্থাৎ এইগুলো হচ্ছে এম্পিরিক্যাল ভ্যালু সাধারণত। তো দেখা গেছে যে 6 ইঞ্চি যদি আমরা প্রবেশ করাই তাহলে এই রিএনফোর্সমেন্টটা সবচেয়ে ভালোভাবে ওয়ার্কআউট করে। আচ্ছা, স্যার তো হ্যাঁ বলেন। স্যার এখানে আমাদের স্প্যান দৈর্ঘ্য ছিল স্যার 15 ফিট, কিন্তু এখানে আমরা 4 বার স্যার 5 ফিট করে নিছি, এখানে তো 20 ফিট হয়ে গেছে। নো 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 নো, আমাদের একটা স্প্যান ছিল 15 ফিট, এই দেখেন শুধু এতটুকু হচ্ছে 15 ফিট, ঠিক আছে। সো এদিকে 5 বাদ দিলে মাঝখানে কত থাকে আরো বলেন, মাঝখানে আরো 5 ফিট থাকে না? 5 থাকবে। অবশ্যই থাকে। এটাও 15 ফিট, এটাও 15 ফিট। ঠিক আছে স্যার, বুঝছি। তাহলে আমরা এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র সাপোর্টে আমরা টপ স্টিলটা আমরা প্লেসমেন্ট করে দিলাম। এরপরে আমরা হচ্ছে বটম স্টিলে আসবো। সো আমি একটু আগে যেটা ব্যাখ্যা করলাম দ্যাট মিন্স এইটা, এখানে আপনারা বলেন যে আচ্ছা তার আগে বলি আমাদের আর কি মিড স্প্যানের স্পেসিং আমরা কত পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম হচ্ছে 14 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাই না? অর্থাৎ একটা স্টিল থেকে আরেকটা স্টিলের সেন্টারের ডিসটেন্স 14 ইঞ্চি হতে হবে। এখন যদি আমরা বারগুলাকে এই অ্যারেঞ্জমেন্টে বসাই তাহলে দেখেন এখান থেকে এতটুকু কত 14 ইঞ্চি, আবার এখান থেকে এতটুকু কত 14 ইঞ্চি, প্রত্যেকটা বার থেকে প্রত্যেকটা বারের ডিসটেন্স কত 14 ইঞ্চি। তার মানে একটা অল থ্রু বার থেকে আর একটা অল থ্রু বারের এই টোটাল ডিসটেন্সটা কত হবে বলেন তো? 28 ইঞ্চি। আচ্ছা হ্যাঁ 28। 28 ইঞ্চি, অর্থাৎ 14 ইঞ্চি ডাবল, তাই না? আবার একইভাবে একটা কাট অফ বার থেকে আরেকটা কাট অফ বারের ডিসটেন্স হবে সেম 28 ইঞ্চি। সো সেই কারণে দেখেন আমরা এখানে ডিটেইলিং এ দেখাচ্ছি যে উভয় বারের জন্য আমরা দেখাই দিচ্ছি যে এটা হচ্ছে প্রত্যেকটা বার 28 ইঞ্চি সেন্টার টু সেন্টার দূরে আছে। এবং এই কাট অফ বারগুলো সাপোর্ট থেকে L/8 ডিসটেন্সে শুরু হয় আবার L/8 ডিসটেন্সে শেষ হয়ে যায়। আমাদের ক্ষেত্রে L/8 হচ্ছে 22.5 ইঞ্চি, দেখে নিয়েন। এই যে L/8 থেকে শুরু হচ্ছে আবার L/8 এর আগে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আরেকটা যে গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে দেখাতে হয় ড্রয়িং এ, সেটা হচ্ছে এই দুইটা বারের মধ্যে ভার্টিক্যাল স্পেসিং হচ্ছে 0 ইঞ্চি। এটা অবশ্যই দেখাতে হবে। এর কারণটা হচ্ছে যদি এটা আমরা না দেখাই তাহলে আমি কিন্তু বুঝে নিব যে এই দুইটা বার আসলে দুইটা লেয়ারে আছে, এইটা আছে সবচেয়ে নিচে, তার উপরের লেয়ারে আছে এই বার, যেটা কিনা একদমই ঠিক না। কারণ এই দুইটা বার কিন্তু পাশাপাশি আছে, তাই না? এইটার ওই পাশে এইটা আছে, আবার তার ওই পাশে এইটা আছে। যেহেতু আমরা ক্রস সেকশন দেখছি, অর্থাৎ সাইড ক্রস সেকশনাল ভিউ আমরা দেখছি, সো পাশাপাশি একাধিক বার থাকলে আসলে সেটা আমরা দেখতে পাবো না। পাশাপাশি যদি অনেকগুলো বার থাকে আমরা সেটাকে কয়টা বার হিসেবে দেখবো? একটা বার হিসেবে দেখতে পাবো, তাই না? সো এটাকে দেখানো সুবিধার্থে শুধুমাত্র এটাকে উপরে নিচে দেখানো হয়েছে, বাট এটা কিন্তু আসলে একই লেভেলে আছে। রিমাইন্ড দ্যাট। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং। আমরা 3 রকম বার বসাইলাম, এক্সটেরিয়র, ইন্টেরিয়র আর মিড স্প্যানে। মিড স্প্যানের জন্য যে স্টিল সেটা কিন্তু অবশ্যই বটম স্টিল হবে, কারণ মিড স্প্যানে আসে পজিটিভ মোমেন্ট এবং পজিটিভ মোমেন্টের জন্য আমরা ব্যবহার করি হচ্ছে বটম স্টিল। বাকি থাকলে হচ্ছে শ্রিঙ্কেজ স্টিল। আমরা শ্রিঙ্কেজ স্টিল গুলাকে আমরা সবসময় লং ডিরেকশনে প্লেসমেন্ট করে থাকি। সো লং ডিরেকশনে যদি আমরা বসাই তাহলে আমরা ক্রস সেকশনে সেগুলোকে কি হিসেবে দেখতে পাবো? খুব স্বাভাবিকভাবেই এই যে সার্কেল হিসেবে। সো কয়েকটা শ্রিঙ্কেজ স্টিল আমরা দেখাই দিব এবং এখানে চিহ্নিত করে দিব যে এটা হচ্ছে 12 মিলিমিটার বার এট 16 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই যে আমরা শ্রিঙ্কেজ বারের স্পেসিং পেয়েছিলাম 16 ইঞ্চি। তাহলে এই তো আমরা মেইন বার দেখাবো এবং আমরা শ্রিঙ্কেজ বার দেখাবো এবং প্রত্যেকটা বারের স্পেসিং দেখাই দিব।
তাহলে আমাদের আর কি ওয়ান ওয়ে স্ল্যাবের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং কমপ্লিট, এবং এটা হচ্ছে স্ট্রেট বার মেথডের। আচ্ছা, তাহলে এটা সবার কাছে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আমরা ফার্স্ট টু লাস্ট আমরা এইভাবে একটা ওয়ান ওয়ে স্ল্যাবকে ডিজাইন করতে পারি। প্রথমে থিকনেস, তারপরে লোড ক্যালকুলেশন, তারপরে মোমেন্ট ক্যালকুলেশন, দেন ডেপথ চেক, দেন স্টিল ক্যালকুলেশন, তারপরে হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং বের করতে হবে এবং এনশিওর করতে হবে যে প্রত্যেকটা বারের স্পেসিং যেন ম্যাক্সিমাম স্পেসিং থেকে কম থাকে। এন্ড তারপর আমরা একটা ড্রয়িং এর মাধ্যমে আমাদের ডিজাইন আউটপুটটা আমরা দেখাই দিব। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে এখানে? না স্যার, ঠিক আছে স্যার